নমস্কার। গল্পসঙ্গীত গল্পের আসরে সকল শ্রোতাবন্ধুকে স্বাগত জানাই। গল্পসঙ্গীত আজকের নিবেদন সাহিত্যিক সজনীকান্ত দাশের লেখা গল্প আকাশ বাসর। ললিতমোহনের শরীর ভাঙিয়া পড়িয়াছে। এই অল্প বয়সেই কপালে ও চুলে পার্থক্য দেখা দিয়াছে। বেচারা অনেক আশা করিয়াছিল, কল্পনার রঙিন স্বপ্নে অনেক আকাশ কুসুম রচনা করিয়াছিল, কিন্তু এখন পর্যন্ত হতাশাই তাহার ভাগ্যে জুটিয়াছে। আশার ক্ষীণালোক তাহার মনে এখনো ধিকি ধিকি জ্বলিতেছে। স্ত্রী অশোকার সহানুভূতি ও প্রীতি পাইলে সে এই ভগ্ন শরীরেই একবার উঠিয়া পড়িয়া লাগিতে পারে। তাহার আন্তরিক বিশ্বাস যে অশোকা যদি এমন করিয়া তাহার প্রত্যেক কাজে বিরক্তি না দেখাইয়া তাহাকে সামান্য মাত্র উৎসাহ দেয়, তাহা হইলে সে বাহিরের সমস্ত অনাদর অকাতরে সহ্য করিয়া এখনও সবলে মাথা তুলিয়া দাঁড়াইতে পারে। কিন্তু বেচারার ভাগ্যে এতটুকু উৎসাহ বাক্য আজ পর্যন্ত জুটিল না। আজ 5 বৎসর হইল সে সসম্মানে MA পাশ করিয়াছে। একটু চেষ্টা করিলেই প্রফেসরি হোক কি মাস্টারি হোক, কিছু একটা ভালো চাকরি সহজেই জুটাইয়া লইতে পারিত, কিন্তু সে তাহা করে নাই। কাব্য সরস্বতী তাহার স্কন্ধে বহুদিন হইল ভর করিয়াছেন। বিশ্ববিদ্যালয়ে সরস্বতীকে তাহার ন্যায্য পাওনাগণ্ডা বুঝাইয়া দিয়া উদ্বৃত্ত সবটুকুই সে কবিতা কাব্য ও সাহিত্য চর্চাতে দিয়া আসিয়াছে। সেদিনও তাই সে কবিতার কমলবন পরিত্যাগ করিয়া কমলার রত্নসিংহাসনের পাশে আসিয়া জুটিতে পারিল না। কাব্য সরস্বতী ও অলক্ষ্মী দুজনকেই একসঙ্গে বরণ করিয়া লইল। সে অবিশ্রাম কাব্যচর্চা করিতে লাগিল এবং মাসিকে সাপ্তাহিকে গল্প উপন্যাস কবিতাদি প্রকাশ করিয়া কোনো রকমে মনের আনন্দে পেটের খোরাক যোগাইতে লাগিল। আসলে তাহার পেশা হইল সাহিত্য সাধনা। ইহাতে মুশরিয়া পরিবার কিছু ছিল না, কারণ বন্ধন বলিতে যাহা বুঝায় আমাদের ললিতমোহনের তাহা একটিও ছিল না। অল্প বয়সেই তাহার বাবা মারা যান, মাও অনেককাল গত হইয়াছেন। এক দূর সম্পর্কিয়া বিধবা পিসিমা ছাড়া সম্প্রতি 3 কুলে তাহার আর কেহ নাই। তিনি দেশে থাকিয়া ললিতমোহনের পৈতৃক ভিটাটুকু আগলাইতেন ও তাহার পৈতৃক সম্পত্তির আয় নিয়মিতভাবে মাসে মাসে তাহাকে পাঠাইয়া দিতেন। সুতরাং বন্ধন না হইয়া পিসিমা তাহার এই কাব্য সাধনায় একটু মুক্তির আনন্দই দিতেন। এর উপর লিখিয়া টিখিয়া সে যাহা পাইত তাহাতেই তাহার কলিকাতায় বাস ও উদরের সংস্থান দুই হইত। এমনকি মাসিক 4-5 টাকার বই কিনিবার অভাবও তাহার কোনোদিন হয় নাই। ললিতমোহনের দৃঢ় ধারণা ছিল যে সে এমনই করিয়া সাহিত্যের একনিষ্ঠ সাধনায় জীবন কাটাইবে, বাঁধা পড়িবে না। কিন্তু কেমন করিয়া যে সব গোলমাল হইয়া গেল সে ঠিক বুঝিতে পারিল না। MA পাশ করা 2 বছরের মধ্যে সে অশোকাকে বিবাহ করিয়া ফেলিল এবং সেই দিন হইতেই তাহার দুর্দশা আরম্ভ হইয়াছে। সাহিত্য রোগে আক্রান্ত হইলে সঙ্গে সঙ্গে আরও একটি মস্ত উপসর্গ আসিয়া জোটে, সেটি পাঠক বা শ্রোতা সংগ্রহ করা। রাত্রি জাগরণ করিয়া মনের আনন্দে লিখিয়া গেলাম আর সেখানেই আনন্দের সমাপ্তি হইল, এমন মনোভাব লইয়া কোনো নির্বিকার সন্ন্যাসী সাহিত্যিক কোথাও জন্মিয়াছেন কিনা জানি না। কিন্তু ললিতমোহন মনের সমস্ত রস দিয়া যাহা লিখিত, মনের সমস্ত রস দিয়া যদি কেহ তাহা উপভোগ না করিত তাহা হইলে তাহার সব আনন্দ মাটি হইল বলিয়া মনে হইত। তাই সে রাত্রের লেখা সকালে অতি সন্তর্পণে চায়ের দোকানে লইয়া গিয়া
পরিচিত লোকের অপেক্ষায় থাকিত এবং অর্ধ বা সিকি পরিচিত লোক দেখিলেও কথায় কথায় লেখাটির কথা পাড়িয়া তাহা শোনাইতে বসিত। এখানেই অশোকার মামাতো ভাই অজিতের সঙ্গে তাহার পরিচয় হয়। অজিত ললিতের লেখার একজন ভক্ত ছিল। অশোকাকেও ললিতের কাব্য সাহিত্যের পক্ষপাতী জানিয়া সে একদিন ললিতকে অশোকাদের বাড়ি লইয়া গিয়া তাহাদের সহিত পরিচয় করাইয়া দিল। ললিত মধ্যে মধ্যে অশোকাদের বাড়ি গিয়া নূতন গল্প, কবিতা বা উপন্যাসের টুকরা বিশেষ শোনাইয়া আসিত। অশোকা ভালো মন্দ সমালোচনা করিয়া তাহাকে উৎসাহিত করিত। অশোকার সহিত এই পরিচয় ক্রমশ প্রণয়, প্রেম ও পরিণয়ে পর্যবসিত হইল। অশোকার পিতা রাজীবলোচনবাবু সাব ডেপুটি হইতে পদোন্নতি করিয়া সম্প্রতি আলিপুরের ম্যাজিস্ট্রেট ও রায় বাহাদুর হইয়াছেন। ধর্মতলা অঞ্চলে একটি ত্রিতল বাড়িতে সপরিবারে তাহার বাস। পরিবার বলিতে গৃহিণী, অবিবাহিতা 3 কন্যা অশোকা, রেবা ও ভায়োলেট এবং গৃহিণীর ভ্রাতুষ্পুত্রী সুপ্রভা ও সুপ্রীতি। মেয়েরা সবাই স্কুল কলেজে পড়ে। অশোকার বড় 3 বোন হরিমতী, গৌরী ও সুশীলার বিবাহ হইয়া গিয়াছে। তাহারা সিমলা, ঝরিয়া ও বালিগঞ্জের স্ব স্বামী গৃহে বাস করিতেছে। অশোকা তখন বেথুন কলেজে বোটানি, হিস্ট্রি ও বাংলা লইয়া আইএ পড়িতেছে। সুপ্রীতি তাহার সহপাঠী। অশোকার বিবাহের কানাঘুষা চলিতেছে। বালিগঞ্জের ব্যারিস্টার MC ঘোষের পুত্র অবনীচন্দ্র ঘন ঘন এ বাড়িতে যাতায়াত করেন। ইতিমধ্যে অজিতের মারফত ললিতমোহনের আবির্ভাবে সব গোলমাল হইয়া গেল। বুদ্ধিমতী বলিয়া অশোকার খ্যাতি ছিল, কিন্তু সেই ললিতের এক রাত্রি গল্পটি শুনিয়া প্রেমে পড়িয়া গেল। ললিতমোহনের ছেলেমানুষী ও সাংসারিক জ্ঞানের অভাব তাহাকে যতই তাহার বোনেদের ও অবনীবাবুর কাছে বোকা বানাইতে লাগিল, সে ততই তাহার প্রেমকে নিবিড় করিয়া তাহাকে যেন রক্ষা করিতে লাগিল। এই অকারণ প্রীতি দেখিয়া ভালো মানুষ ললিতমোহনের সমস্ত প্রতিজ্ঞা ভূমিসাৎ হইয়া গেল। কাব্য সরস্বতীর দিক হইতে তাহার আংশিক মন এই দুষ্ট সরস্বতীটির উপর আসিয়া পড়িল। সে অশোকাকে ভালোবাসিল। রাজীবলোচনবাবু ও তাহার গৃহিণী সবেগে মাথা নাড়িয়া বলিলেন, অসম্ভব। ললিতমোহনের দুরবস্থা ও কাব্যপ্রীতির কথা শুনিয়া এই প্রস্তাবকে তাহারা ললিতের স্পর্ধা বলিতে কুণ্ঠিত হইলেন না। তাহারা তো ঠিকই করিয়াছেন। ICS ব্যতীত অন্য কাহারও ভাগ্যে অশোকাকে পড়িতে দিবেন না। তাছাড়া অবনীও তো রহিয়াছে। বাধা পাইয়া অশোকার জিদ চড়িয়া গেল। বাবা ও মা অনেক বুঝাইলেন, বলিলেন এই নিঃস্বকে বিবাহ করিলে তাহার দুঃখের অবধি থাকিবে না, আর তাহাদের রোজগেরে অন্য 3 জামাইয়ের সঙ্গে তাহাকে একসঙ্গে বসাইবেনি বা কি করিয়া? তাহার কাপড় চোপড় জোগাইতেই তো বেচারার প্রাণান্ত হইবে, ইত্যাদি। অশোকা কিন্তু টলিল না। মা কাঁদিলেন, বাবা বকিলেন, বোনেরা হাসিল। মা বলিলেন, অবুঝ মেয়ে, নিজের কিসে ভালো হয় তা বুঝছিস না কেন? তোকে বিয়ে করবার মতো যোগ্যতা কি ললিতের আছে? অশোকা ঝঙ্কার দিয়া উঠিল, কেন? ও আমার অযোগ্য কিসে? মা বলিলেন, পোড়া কপাল আমার, যে জেগে ঘুমোয় তাকে জাগানো দায়। বাবা বলিলেন, মেয়ে অবুঝ বলে কি আমাকেও অবুঝ হতে হবে? আমি জেনে শুনে এমন করে ওকে ভাসিয়ে দিতে পারবো না। অশোকা বলিল, তাহা হইলে সে বিবাহই করিবে না।
অগত্যা গৃহিণী রাজীবলোচনবাবুকে বুঝাইলেন, আর যাই হোক, ছোঁড়াটা ফার্স্ট ক্লাস এমএ, দুরাবস্থায় পড়িলে ডিগ্রি ভাঙাইয়াও খাইতে পারিবে। সংসারের চাপ পড়িলেই এই কাব্যপ্রীতি ঘুচিবে। রায়বাহাদুর মেয়েকে নাছোড়বান্দা জানিয়া অত্যন্ত দুঃখের সহিত মত দিলেন। নানা ঝঞ্ঝাটের মধ্যে বিবাহ হইয়া গেল। বালিগঞ্জের জামাই অধরচন্দ্র আসিলেন। সিমলা ও ঝরিয়া হইতে যথাক্রমে রবীন্দ্রনাথের একটি করিয়া স্বরলিপি সম্বলিত গানের বই উপহার আসিল। অবনীবাবু গোল্ডস্মিথের জীবনচরিত একখানি দিয়া গেলেন। ললিত প্রথমটা হাতে স্বর্গ পাইল। অশোকাও সাহিত্যিক স্বামীর গর্বে পিতা মাতা বন্ধুবান্ধবদের তাচ্ছিল্য গায়ে মাখিল না। তাহারা গড়পার খাল ধারে একখানা 4 তলা বাড়ির একটি ফ্ল্যাট ভাড়া করিয়া আপনাদের ক্ষুদ্র সংসার পাতিয়া ফেলিল। বাড়িখানিতে 20-25টি ফ্ল্যাট, পায়রার খোপের মতো ছোট ছোট ঘরগুলি, বারান্দাগুলিও তক্তা দিয়া ভাগ করা। নানা ধরনের ভাড়াটে রুচি বৈচিত্র্যে বাড়িখানি বিচিত্র। কোনো জানালায় সুশ্রী পর্দা, কোথাও বা বস্তা ছেঁড়া পুরনো লুঙ্গি কিংবা নানা বর্ণের কাপড়ের সংযোগে পর্দা প্রস্তুত হইয়াছে। বারান্দায় কোথাও ছেঁড়া কাঁথা শুকায়, কোথাও রেলিংয়ের উপর ধুতি শাড়ির সমাবেশ। ব্রাহ্ম, হিন্দু, শিখ, কেরানি, সাহিত্যিক, ইলেকট্রিক মিস্ত্রি, ডাক্তার, উকিল প্রভৃতি নানা দরের ও স্তরের ভাড়াটে লইয়া সর্বদা বাড়িখানি গমগম করিত। কাহারও সঙ্গে কাহারও বিশেষ পরিচয় নাই। আপন আপন ঘরগুলি গুছাইয়া লইয়া প্রত্যেকেই নির্বিবাদে জীবনযাত্রা নির্বাহ করে। সিঁড়িতে কচিত কখনো এ ভাড়াটেতে ও ভাড়াটেতে দেখা হয়। সন্ধ্যা ও সকালে উনানে কয়লা দিবার সময় উপরের ও নিচের লোকেদের মধ্যে প্রত্যহ 2 বার করিয়া বচসা হয়, আর পাম্পে জল উঠা বন্ধ হইলেই জল লইয়া ঝগড়া বাঁধে। ললিতমোহনের 4 তলায় 2টি শুইবার ঘর ও একটি রান্নাঘর। ছাতের সিঁড়িতে চাবি থাকিত, সেটি তাহারই এলাকাভুক্ত। বেশ দিন চলিতেছিল। কাব্যে, গল্পে, গানে দুইটিতে কপোত কপতি যথা উচ্চ বৃক্ষ চূড়ে বাঁধে নীড় থাকে সুখে। সুখেই দিন কাটাইতেছিল। ইতিমধ্যে সিমলা হইতে হরিমতি আসিয়া গোল বাঁধাইল। তাহার চালচলন, পয়সার জাঁক, সাজের বাহার আর কমিসরিয়েটের বড়বাবুর খাতির সবশুদ্ধ সে একটা মূর্তিমান বিদ্রোহের মতো অশোকার সংসারে আসিয়া পড়িল। হরিমতির যখন কিশোর বয়স, তখন রাজীববাবুর অবস্থা বিশেষ ভালো ছিল না। বাড়িতে স্ত্রী শিক্ষারও বেশ রেওয়াজ হয় নাই। হরিমতি পাড়া বেড়াইয়া পা ছড়াইয়া সুমতির বর কিংবা কাজলির নেকলেস ছড়া সম্বন্ধে আলোচনা করিয়া কাটাইয়াছে। এই অবস্থায় শাশুড়ি ও অভিভাবকহীন ঘরে পড়িয়া সে একেবারে মাতব্বর হইয়া পড়িল ও নিজের শখের মাত্রা নিরীহ স্বামীর উপর দিয়া পুরোপুরি মিটাইয়া লইতে লাগিল। যাহার কথায় অতগুলি সরকারি কর্মচারী উঠে বসে, সেই কমিসরিয়েটের বড়বাবুই উঠিতে বসিতে তাহার মুখ চাহিয়া থাকেন। ইহাতে তাহার গর্বের অন্ত নাই। স্বামীর জন্য স্ত্রীদের আত্মোৎসর্গের কথা সে ভাবিতেই পারে না। অশোকা প্রথমটা বিরক্ত হইয়া স্বামীর প্রতি দিদির খোঁটাগুলির প্রতিবাদ করিত। হরিমতি ললিতের ঘরের সামান্য অভাবগুলিকেই এত বড় করিয়া দেখাইতে লাগিল যে প্রথমত অশোকার বিরক্তি ধরিয়া গেল। একদিন হরিমতি মাকে সঙ্গে করিয়া অশোকার বাড়ি বেড়াইতে আসিয়া দেখিল সে তাহার একটা পুরাতন শাড়ি সেলাই করিতেছে। মায়ের দিকে অর্থপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করিয়া হরিমতি বলিল, মা,
তোমারও কি পয়সার অভাব ঘটেছে নাকি? যখন জানোই ললিতের ক্ষমতা নেই, মাঝে মাঝে কাপড়টা ব্লাউজটা কিনে দিলেই পারো। মা বলিলেন, কপাল, মেয়ের যে দেমাগ ভারী, মুখ ফুটে কি কিছু বলে? যেদিন গুয়া বাগানে নেমন্তন্ন খেতে গেল না, বললাম কাপড় জামা তোর না থাকে বল, আমি আনিয়ে দিচ্ছি। মেয়ের অভিমান হলো, বললে কাপড় চোপড় আছে। এখনই কি হয়েছে মা? যে লোকের হাতে ও পড়েছে, আরও কত না জানি ওর কপালে আছে। অশোকা অভিমান ক্ষুব্ধভাবে বসিয়া রহিল। বলিল, সব্বাইকার অবস্থা কি সমান হয় মা? ক্ষমতা নেই, দেবে কোত্থেকে? মা ফোঁস করিয়া উঠিলেন। কেন? চেষ্টা করেছ কোনোদিন? তোর জন্য একটু কি ভাবে? খালি লেখা আর পড়া। অশোকার ইচ্ছা হইল বলে, বড় জামাইবাবুর মতো মদে ডুবিয়া থাকা অপেক্ষা সে অনেক ভালো। কিন্তু সে চুপ করিয়া রহিল। ঘা খাইয়া খাইয়া তাহার মনেও বিরক্তি ধরিয়াছে। সে দিনের পর দিন এইভাবে স্বামীর নিন্দা শুনিতে শুনিতে অস্থির হইয়া উঠিয়াছে। তাহার সব রাগ গিয়া পড়িল ললিত মোহনের উপর। তাই তো, ও তো চেষ্টা করিলেই পারে, বিদ্যা বুদ্ধির তো অভাব নাই, তবে সে চেষ্টা করে না কেন? অথচ ললিতকে কিছু বলিতে গেলে সে হাসে। শেষে সেও স্বামীর অপদার্থতা কল্পনা করিয়া তাহার প্রতি বিরূপ হইতে লাগিল। মা ও দিদি ইন্ধন যোগাইতে কসুর করিল না। আরও 2-4 জন বন্ধু জুটিল। তাহাদের সহানুভূতিসূচক হা হুতাশে তাহার গৃহ মুখরিত হইয়া উঠিল। সে বুঝিল ও বিশ্বাস করিল, তাহার এই অপরূপ রূপ ও গুণ একজন অপদার্থের হাতে পড়িয়া নষ্ট হইয়াছে। ললিত একেবারে তলাইয়া গেল। একদিকে নিজের কাব্যজীবনের হতাশ্বাস, অন্যদিকে স্ত্রীর বিমুখতা ললিতমোহনকে নিত্যই পীড়া দিতে লাগিল। সে জীবনে বীতশ্রদ্ধ হইয়া পড়িল। এখনো সে মাঝে মাঝে ভাবিতে বসে, হায়, যদি অশোকা তাহার দুঃখ বোঝে, তাহা হইলে জীবনের যশ ও অর্থ সামান্য যাহা কিছু জুটিতেছে, তাহা দিয়াই তাহারা স্বর্গ গড়িতে পারে। এত বিফলতার মধ্যেও তাহার ভক্তদের নিকট হইতে যথেষ্ট আনন্দের খোরাক জুটিত। অশোকার প্রীতি তাহার নিবিড় ও দীর্ঘস্থায়ী করিয়া আর্থিক অসচ্ছলতার দুঃখ দূর করিতে পারে। কিন্তু মা বোনের চেষ্টায় অশোকার মনের অবস্থা এখন এমন দাঁড়াইয়াছে যে ফাঁকা আনন্দে তাহার আর মন ওঠে না। সে চায় সাজসজ্জা, বিশ্রাম, বিলাস। এগুলি অর্থসাপেক্ষ, এবং ললিতমোহনের আর যাই থাক, এই অর্থ জিনিসটার অভাব ছিল। ললিতমোহনের প্রথম উপন্যাস কালের কোপ বেশ কাটিয়াছিল, এবং সে ভবিষ্যতের অনেক রঙিন স্বপ্নও দেখিয়াছিল। কিন্তু দ্বিতীয় বই মনুর মা একেবারেই কাটিল না। প্রথম উপন্যাসের আয় হইতে গোড়ার দিকে সংসার বেশ চলিয়াছিল, কিন্তু সম্প্রতি তাহা প্রায় অচল। বর্তমানে সামান্য আয়েই স্বামী স্ত্রীর বেশ চলিয়া যাইত, কিন্তু রায় বাহাদুর কন্যা অশোকার খরচের হাতটা বেশ একটু বেশি ছিল। ভালোবাসার দিকে আজকাল যেমন সে ভালোবাসার দাবি করিত, কিন্তু ভালোবাসিত না। খরচের বেলায়ও খরচ করিয়া যাইত, সঞ্চয় করিত না। সংসার আরম্ভ করিবার প্রথম দিকে মা বলিতেন, বেবি, তোর মতো এমন সুন্দরী বউ পেয়ে ললিতের আয়ের দিকে নজর দেওয়া উচিত। দামি কাপড় চোপড়ে তোকে কেমন মানায়, এটা লক্ষ্য করা তার কর্তব্য। এই পোড়া কাব্যি নোবেল লেখা ছেড়ে সে কোনো ব্যবসা করে না কেন? সাহিত্যিক গৃহিণীর আত্মমর্যাদার নেশা তখনও কাটে নাই। সে মায়ের দিকে রোষ কটাক্ষ নিক্ষেপ করিয়া চুপ করিয়া থাকিত। এখন তাহার মন ভাঙিয়াছে।
সকাল নাই সন্ধ্যা নাই, মা বোন ও সঙ্গীরা সহানুভূতি দেখাইতে আসিয়া তাহার ঘরে জটলা পাকায়। এই হট্টগোলে বেচারা ললিতের সমস্ত কাজ বন্ধ হইয়া গিয়াছে। সে নিরিবিলিতে একবারও কাগজ কলম লইয়া বসিতে পায় না। সে ভাবে, আহা, অশোকাকে এরা ভালোবাসে, তাই আসে। সে চুপ করিয়া থাকে, কিন্তু ক্রমশ এসব অসহ্য হইয়া উঠিল। তাহার কাজের অত্যন্ত ক্ষতি হইতেছে। নিষ্ফল আক্রোশে তাহার মেজাজও খিটখিটে হইয়া পড়িয়াছে। স্ত্রীর অবিবেচনায় আর মনের সঙ্গে যুদ্ধে সে আজ অসুস্থ। সে চুপি চুপি এক ডাক্তারের কাছে গিয়া পরামর্শ চাহিল। পরীক্ষা করিয়া ডাক্তার বলিলেন, পাড়া গাঁয়ে এই হট্টগোলের বাহিরে ফাঁকা জায়গায় কিছুদিন বাস না করিলে তাহার শরীর সারিবে না। রোগের ঔষধ শুনিয়া ললিত একটু হাসিল। স্থান পরিবর্তন, হায় রে, সে না জানি কত টাকার ব্যাপার। ডাক্তার অবাক হইয়া বলিলেন, হাসির ব্যাপার নয় মশাই, আপনার বুকটা। ফ্যাকাশে শীর্ণ মুখখানি ডাক্তারের দিকে তুলিয়া ললিত আর একবার হাসিল। ডাক্তার বুঝিলেন ও মৃদু হাস্য করিলেন। ললিত বলিল, আমার বুকটা হাসির ব্যাপার নয়, আপনার প্রেসক্রিপশন শুনে হাসি পাচ্ছে। আমার পক্ষে বেশ একটু রাজকীয় রকমের ওষুধের ব্যবস্থা করলেন কিনা। ললিত বাড়ি আসিল এবং হাওয়া পরিবর্তন, বুকের অসুখ ইত্যাদি ভুলিয়া একাগ্রচিত্তে তাহার গদ্য সাহিত্যের স্বরবিন্যাস পুস্তকখানির ৩য় অধ্যায় লিখিতে বসিল। কিন্তু পাশের ঘরে তখন তাহার শাশুড়ি, বড় শালী, অশোকা ও তাহার ২-৪ জন প্রাণের বন্ধু মিলিয়া সশব্দে তাস খেলিতেছিল। তাহাদের উচ্চ কলোচ্ছ্বাস হাঁক ডাকে তাহার সমস্ত স্বরবিন্যাস ঘুলাইয়া গেল। সে রাগে কলম কামড়াইতে লাগিল, চুল ছিঁড়িতে শুরু করিল এবং ভাবিতে ভাবিতে তাহার একেবারে ধৈর্যচ্যুতি ঘটিল। সে সশব্দে মাঝের দরজাটি খুলিয়া দিল। মেয়েরা বিষম বিরক্তিতে তাহার দিকে চাহিল। বিরক্তি কাতর কণ্ঠে ললিত বলিল, আপনারা কি আমাকে ঘর ছেড়ে বেরিয়ে যেতে বলেন? একটু আস্তে আস্তে খেলুন না, নইলে আমার এই লেখা ব্যবসাটা ছাড়তে হবে দেখছি। ক্ষণকালের জন্য সবাই চুপচাপ। তারপর সুপ্রীতি খিলখিল করিয়া হাসিয়া উঠিল। শাশুড়ি ঘৃণায় মুখ ফিরাইলেন। অশোকা ঘাড় তুলিয়া ললিতের দিকে চাহিয়া চড়া গলায় বলিল, আচ্ছা আচ্ছা, তাহলে তো বাঁচি। ললিত ক্রোধে বিরক্তিতে ঘর ছাড়িয়া বারান্দায় আসিয়া দাঁড়াইল। স্ত্রীর বন্ধুদের হাসি তাহার বুকে তীরের মতো বিঁধিতে লাগিল। সংকীর্ণ বারান্দা ধরিয়া সে সিঁড়ির সামনে আসিল। ভাবিল নিচে রাস্তায় জনতার মধ্যে বাহির হইয়া পড়িবে, কিন্তু তাহার আহত মন একটু নিরিবিলি থাকিতে চায়। হঠাৎ ছাদের সিঁড়ির দিকে নজর পড়াতে সে আশ্বস্ত হইল। সঙ্গে চাবি ছিল। নিঃশব্দে বাড়ির ছাদে গিয়া উপস্থিত হইল। ছাদে উঠিতেই একটি দূরের বাড়ির ছাদের দিকে তাহার নজর পড়িল। বাড়ির ছেলেরা ছাদে ব্যায়াম করিতেছে। আকাশের গায়ে মুগুর ডাম্বেল সহ তাহাদের শরীর সঞ্চালন ললিতের মনে হাস্যরসের সৃষ্টি করিল। তাহার বিরক্তি ভাব কাটিয়া গেল। দুর্বল শরীর চাঙ্গা হইয়া উঠিল। আগে সে ২-১ এই ছাদে উঠিয়াছে, কিন্তু তখন ইহা বিশেষ লক্ষ্যের বিষয় ছিল না। চারিদিকে দেখিয়া তাহার মনে হইল যেন সে একটি সম্পূর্ণ নূতন রাজ্য আবিষ্কার করিয়াছে এবং সে যেন পরীর রাজ্য। কলিকাতা শহর যে কত সুন্দর সে এই প্রথম তাহা দেখিল।
প্রাসাদ ও অট্টালিকার চূড়া, কলের চিমনি, নারিকেল গাছের মাথা সবসময় কলিকাতা অপরূপ সৌন্দর্যে শোভা পাইতেছে। গির্জার চূড়ায় ও দুই একটি বাড়ির চিলেকোঠায় নানা রঙের পতাকা উড়িতেছে। দূরে খালের জল ইস্পাতের পাতের মতো ঝলক দিয়া উঠিতেছে। রাস্তার গাড়ি ঘোড়া ও মানুষের ভিড় যেন পিঁপড়ার সারি বলিয়া মনে হইল। পশ্চিমাকাশে সন্ধ্যার মেঘে অপূর্ব বর্ণ বৈচিত্র্য। বাতাস মৃদু বহিতেছে। ললিতের উত্তপ্ত ললাট কাহার যেন স্নেহ করস্পর্শে শীতল হইয়া গেল। চিমনির ধোঁয়ার গন্ধই তাহার মনে পুলক সঞ্চার করিল। শব্দ, গন্ধ, আকাশ, মেঘ, ধোঁয়া, দূরের বাড়ির ছেলেদের কসরত সব শুধু তাহাকে তাহার চারতলার ঘরের বিরক্তিকর বাস্তবতা হইতে বহু দূরে লইয়া গেল। ললিত বিপুল আরামে নিঃশ্বাস লইতে লাগিল, যেন এতকাল কেহ তাহাকে অন্ধকার গুহায় আটক করিয়া রাখিয়াছিল। ছাদের আলিশায় ভর দিয়া উদাস আগ্রহে একবার শহরের উপর চোখ বুলাইয়া লইল। পাশেই একটু নিচে একটি বাড়ির ছাদ। চারতলার ঘরটির স্কাইলাইটের ফাঁক দিয়া ভিতরের খানিকটা দেখা যাইতেছিল। ছবি, ছবি আঁকিবার সরঞ্জাম ইত্যাদিতে ঘরখানি ভর্তি। কোনো চিত্রকরের স্টুডিও হইবে। চিত্রকর একটি রঙিন রেশমি লুঙ্গির উপর পাঞ্জাবি পরিয়া আছে। গভীর মনোযোগের সহিত সম্মুখে দেখিতেছে, আনন্দে শীষ দিতেছে ও কাগজে আঁচড় কাটিতেছে। সম্ভবত সে কোনো মডেলকে দেখিয়া ছবি আঁকিতেছিল। মডেলটিকে দেখা যাইতেছিল না। আর্টিস্টের অখণ্ড মনোযোগ, শীষের শব্দ ও কাজের তৃপ্তি দেখিয়া ললিতের বুক জ্বলিয়া উঠিল। কে যেন তাহাকে বাস্তব জগতের মধ্যে ঠেলিয়া ফেলিয়া দিল। নিজের বিফলতার চিন্তায় তাহার মুষ্টি দৃঢ়বদ্ধ হইতে লাগিল। সে সেদিক হইতে দৃষ্টি ফিরাইয়া লইল। ইহাই তো তাহারও কাম্য, কাজের মধ্যে মগ্ন হইয়া যাওয়া, নিজের সৃষ্টিকে মনের আনন্দে উপভোগ করা, সৃষ্টির মত্ততায় আত্মহারা হওয়া। স্বাস্থ্য আপনিই আসিবে। ডাক্তারের কথা তাহার মনে পড়িল। খোলা জায়গা, নিরিবিলি, বিশুদ্ধ বায়ু। অনন্ত আকাশের দিকে মাথা তুলিয়া ললিতমোহন আর একবার চারিদিকে দেখিয়া লইল। আকাশে তারা ফুটিতে শুরু হইয়াছে। বাতাসের গতি মৃদুমন্দ। ঠিক এখানেই তো সব মিলিয়ে পর্যাপ্ত বায়ু, বিপুল আলো, নীরব শান্তি। ডাক্তারের নির্দেশ মতো ললিত হাওয়া পরিবর্তন করিবে, কিন্তু পাড়াগাঁয়ে নয়, এই ছাদের উপরে। সন্ধ্যা সঙ্গীতের কয়েকটা লাইন ললিতমোহনের মনে পড়িয়া গেল। অনন্ত এ আকাশের কোলে টলমল মেঘের মাঝার, এইখানে বাঁধিয়াছি ঘর, তোর তরে কবিতা আমার। সেও এখানে ঘর বাঁধিবে। এই আকাশ বাসরের কথা মনে হইতেই সে আরাম পাইল। যাক, শাশুড়ি শালি সমেত অশোকাকে তো ফাঁকি দেওয়া যাইবে। ললিতমোহনের হাসিও পাইল। জিনিসটা কত সহজ, অথচ তাহার কাছে কি অপরূপ স্বর্গই না বহন করিয়া আনিবে। পাশের দুইটি বাড়ির চিলেকোঠার ছায়া দুপুরের 2-3 ঘণ্টা ছাড়া সবসময় ললিতের ছাদে পড়ে। একটি মাদুর আর লেখার সরঞ্জাম আনিলেই চলিবে। পাশের বাড়ির আর্টিস্টের চেয়ে এ বিষয়ে সে অধিক ভাগ্যবান। লিখিবার সরঞ্জাম যৎসামান্য। একদিন তাহার প্রাণে সৃজনের যে অপার্থিব প্রেরণা টলমল করিত, দৈনন্দিন জীবনযাত্রার পঙ্কিলতা ও ধিক্কারে যাহা সে আজ হারাইয়া ফেলিয়াছে, তাহা আবার বুঝি ফিরিয়া আসিবে। হয়তোবা জীবনের আদর্শ ও সার্থকতা সে লাভ করিবে। সেই অদম্য শক্তির আগমনী
তখনই তাহার বুকে বাজিতে লাগিল। তাহার মনে বর্তমানের হতাশ্বাসকে চাপা দিয়া ভবিষ্যতের আশা পুঞ্জীভূত হইতে লাগিল। তাহার চিন্তাধারায় চেতনা সঞ্চারিত হইল। সে বাঁচিবে, তাহাকে যে অনেক কিছুই দিতে হইবে। পরদিন ভোরে উঠিয়াই ললিতমোহন চুপি চুপি একটি মাদুর, একটি ডেক চেয়ার ও একটি ছোট্ট জলচৌকি ছাদে রাখিয়া আসিল। সকালে চা খাইয়া সে খাতা পেন্সিল হাতে লইয়া বাহির হইয়া গেল এবং অতি সন্তর্পণে ছাদে উপস্থিত হইল। প্রথম কয়েকদিন সে একটি লাইনও লিখিতে পারিল না। মুক্তি ও শান্তির আনন্দ তাহার মনে উপচিয়া পড়িতেছিল। সে ডেক চেয়ারখানিতে বসিয়া দূর দিগন্তে দৃষ্টি প্রসারিত করিয়া চুপ করিয়া পড়িয়া রহিল। অশোকার কোনো সন্দেহ হইল না যে স্বামী তাহাকে এত কাছে থাকিয়া ফাঁকি দিতেছে। কিছুকাল হইতেই স্বামীর দিকে তাহার বিশেষ দৃষ্টি ছিল। খাতা লইয়া ললিতকে বাহিরে যাইতে দেখিয়া ভাবিল লাইব্রেরিতে যাইতেছে। এমন সে প্রায়ই যায়। এমনই করিয়া 7 দিন কাটিয়া গেল। ইতিমধ্যে ললিতমোহন বর্ষা বাদলের দিনে আত্মরক্ষা করিবার জন্য একটি তেরপল সংগ্রহ করিয়া পাশের বাড়ির চিলেকোঠার গায়ে খুঁটি লাগাইয়া তাহা টাঙাইবার ব্যবস্থা করিয়া রাখিল। ললিত সকাল সন্ধ্যা বাহিরে যাইতে লাগিল। শাশুড়ি একদিন বলিলেন, লাইব্রেরিতে বুঝি ঢের কাজ হয়? তাহার স্বর শ্লেষপূর্ণ। অশোকা আহত হইল। তাহার চক্ষু জ্বালা করিতে লাগিল। সম্প্রতি স্বামীর প্রতি বিতরাগ হইলেও সে স্বামীকে ভালোবাসিত ও স্বামী গর্বে এখনো সামান্য গর্বিত ছিল। সে নিজেও আজকাল স্বামীর বিরুদ্ধে অনেক কথাই বলিয়া থাকে, কিন্তু তাহার কথায় অভিমান আছে, মায়ের মতো জ্বালা নাই। অবশ্য মেয়ের শুভাশুভ চিন্তায় মাকে অনেক কিছু ভাবিতে হয় ও মেয়ের অমঙ্গলাশঙ্কায় মায়ের এই কটূক্তির বিরুদ্ধে বলিবারও কিছু নাই। তবু সে ব্যথিত হইল। মা মেয়ের এই ভাবান্তর লক্ষ্য করিলেন না। তাসের আড্ডা নিয়মিত জমিতে লাগিল। রবিবাবুর নূতনতম গানের স্বরলিপি হইতে বালিগঞ্জের আধুনিকতম ফ্যাশন পর্যন্ত কথার আর শেষ ছিল না। অশোকার এসব আর ভালো লাগে না। এত গোলমাল সত্ত্বেও তাহার কাছে ঘরগুলি ফাঁকা ফাঁকা ঠেকে। ললিতের অভাব সে এখন অনুভব করে। তাহার মনে হয় স্বামী বহু দূরে চলিয়া গিয়াছে। রাত্রিতে শুইবার সময় এই দূরত্বটুকু বিশেষভাবে ধরা পড়ে। ললিত তখন কাব্য সৃষ্টির আনন্দে ভরপুর। মুখ চোখ দিয়া তাহার আনন্দ ঠিকরিয়া পড়ে। অশোকা তাহার ভাগ পায় না। স্বামী যেন তাহার অস্তিত্বও বিস্তৃত হইয়াছে। স্থান পরিবর্তনের 10ম দিনে ললিতমোহনের মূর্ছাহত বাণী পুনর্জাগ্রত হইল। প্রকাশের বেদনায় তাহার মস্তিষ্ক টনটন করিয়া উঠিল। সে লিখিতে শুরু করিল। বন্যার মতো ভাব কলমের মুখে ছুটিয়া আসিতে লাগিল। সে তাহার আংশিক লিখিত উপন্যাসখানি নূতন করিয়া লিখিতে আরম্ভ করিল। তাহার অন্তর্যামী তাহাকে লইয়া খেলিতে লাগিলেন। যাহা সে ভাবে নাই কেমন করিয়া তাহাই সে প্রকাশ করিতে লাগিল। তাহার অন্য 2টি উপন্যাস যে মামুলিভাবে লেখা হইয়াছিল, এটি তাহা হইতে সম্পূর্ণ ভিন্ন ধরনের হইল। বিশ্বমানবের সুখ দুঃখের আশা আনন্দের চিরন্তন বার্তা সে লিখিতে বসিল। সে যেন এক নূতন মন পাইয়াছে। কিছুদিনের রুদ্ধ আবেগ যেন অদম্য শক্তি সংগ্রহ করিয়া বন্যার বেগে বাহিরে আসিতে চায়। বঞ্চিতের ক্রন্দন, ব্যথিতের দুর্বলতা এই বন্যা বেগে কোথায় ভাসিয়া গেল। রসে, গানে, তেজে, সৌন্দর্যে তাহার নূতন উপন্যাসখানি অপূর্ব সৃষ্টি হইয়া দাঁড়াইল। প্রত্যহ 5-6 ঘণ্টা লেখার পর
পরিশ্রান্ত অথচ সুখাবিষ্ট চিত্ত লইয়া সে বহির্জগতের দিকে দৃষ্টি প্রসারিত করে। সমস্তই কেমন যেন অপার্থিব আনন্দে ভরপুর। বিগত 3 বৎসর এই আনন্দ কোথায় যেন লুকাইয়াছিল। লেখা কাগজগুলি হাতের মুঠার মধ্যে ভাঁজ করিয়া সে ডেক চেয়ারে আসিয়া বসে। সন্ধ্যার শিশিরে কাগজগুলি ভিজিতে থাকে। শীতল বাতাসের স্পর্শে তাহার সমস্ত ক্লান্তি দূর হইয়া যায়। সে উঠিয়া পায়চারি করিতে থাকে। সঙ্গে সঙ্গে পরের দিনের লেখাগুলি মনের মধ্যে গুঞ্জন করিতে থাকে। শীত আসিয়া পড়িল। প্রথম প্রথম সকালে ও সন্ধ্যায় কাজ করিতে ললিতের কষ্ট হইত। ক্রমে তাহার সহিয়া গেল। তাহার দেহ ও মন ভারী হালকা হইয়া গিয়াছে। মাঝে মাঝে সন্ধ্যার আগে পাশের বাড়ির ছেলেদের দেখা দেখি সে হাত পা ছুঁড়িয়া ব্যায়াম করিয়া লয়। দৈনন্দিন জাগতিক জীবনযাত্রা হইতে সে এখন বহু ঊর্ধ্বে। তাহার এই গোপন বিহারের কথা সে অশোকার নিকট হইতে সন্তর্পণে ঢাকিয়া রাখে। বারান্দায় 2-1 দিন অশোকার সহিত তাহার দেখা হইয়াছে। সে সোজাসুজি ঘরে ঢুকিয়াছে। অশোকা অনুসন্ধিৎসু নয়, কিছু সন্দেহ করে নাই। না, কিছুতেই তাহাকে এই আকাশবাসরের কথা জানিতে দেওয়া হইবে না। সে তাহার উপার্জিত সমস্ত অর্থে সংসার চালাইতে থাকুক, কিন্তু তাহার বড় সাধের সাধনাকে সে যখন অবহেলা করিয়াছে, তখন তাহার সুখ দুঃখের খবর সে নাই জানিল। তাছাড়া তাহার আনন্দের খানিকটা এই গোপনতার জন্যই। স্ত্রীর নিকট হইতে তাহার যে এই শারীরিক ও মানসিক বিচ্ছেদ ঘটিয়াছে, ইহাতে সে দুঃখিত নয়। তাহার দিনের কাজে সঙ্গী এখন কেবল সেই পাশের বাড়ির পরিচয় না জানা আর্টিস্ট। তাহার শিল্প সাধনা সে লক্ষ্য করে ও উপভোগ করে। লোকটি খুব পরিশ্রমী। শীষ দিয়া গান গাহিয়া সে অক্লান্তভাবে কাজ করিয়া যায় এবং অবসর মতো মডেলদের লইয়া চিত্ত বিনোদন করে। অন্তরালে থাকিয়া তাহাদের নিষিদ্ধ প্রেমাভিনয় সে দেখিয়াছে। মাঘের এক সন্ধ্যায় তাহার প্রাত্যহিক সান্ধ্যবিহারে বাধা পড়িল। যে সংসারকে সে নিচে ফেলিয়া আসিয়াছে ভাবিয়াছিল, তাহারই এক বেদনা তরঙ্গ তাহার আকাশবাসর আলোড়িত করিয়া দিল। সমস্ত দিন গুমট করিয়াছিল। চারিদিকে কেমন একটা নিরানন্দ ভাব। খণ্ড মেঘ ভরা আকাশ পাণ্ডুর। চিমনিগুলি যেন বিশদ গিরণ করিতেছিল। সমস্ত শহর মূর্ছাপন্ন। আনন্দ কলোচ্ছ্বাসের স্থলে শহরের কোলাহল ব্যথিতের ক্রন্দন বলিয়া বোধ হইতেছিল। খালের জল কালো হইয়া আসন্ন কি একটা দুর্যোগের যেন প্রতীক্ষা করিতেছে। প্রথম দিকটা ললিতমোহন এসব কিছুই লক্ষ্য করে নাই। সে আপন মনে লিখিয়া যাইতেছিল। হঠাৎ অস্তগামী সূর্যের দিকে দৃষ্টি পড়াতে সে চমকিয়া উঠিল। বোধ হইল যেন সূর্যরশ্মি বেদনায় পাণ্ডুর। চারিদিকে কেমন একটা থমথমে ভাব। সে ছাদের কিনারায় আসিয়া দাঁড়াইল। আর্টিস্টের স্টুডিওর স্কাইলাইট বন্ধ ছিল। ভেতরের আলো খালি দেখা যাইতেছে। ভিতর হইতে বাঁশির আওয়াজ কানে আসিতেছে ও বাঁশির তালে তালে মেঝেতে পা ফেলার শব্দ শোনা যাইতেছে। সহসা সেই মৌন সন্ধ্যায় ললিতের আকাশবাসর কেমন যেন ফাঁকা ফাঁকা ঠেকিল। সে যেন জনশূন্য মরুভূমির মাঝে পড়িয়া আছে। তাহার লেখার কাজ প্রায় শেষ হইয়া আসিয়াছে। ভিতরের আগুন নিব নিব হইয়া তাহাকে যেন ভস্মমাত্রে পরিণত করিয়াছে। সে একজন সঙ্গী চায়। অনন্ত শূন্যে নিজেকে ভারী একাকী মনে হইল। হঠাৎ সম্মুখে দৃষ্টি পড়াতে দেখিল সে একা নহে। আর্টিস্টের ঘরের ছাদে একটি মেয়ে
স্থির ছবির মতো দাঁড়াইয়া আছে, যেন বিষাদের প্রতিমূর্তি। মেয়েটির পরনে একটি নীল শাড়ি, যেন সে বাহিরে যাইবার জন্য সজ্জিত। তাহার চেহারাটি ভারী মধুর, বিষাদ করুন। ললিতের অস্তিত্ব মেয়েটি একেবারেই টের পায় নাই। সে এক দৃষ্টে নিচে পথের জনতার দিকে চাহিয়াছিল। পাছে তাহাকে দেখিয়া মেয়েটি কিছু মনে করে ভাবিয়া ললিত অন্তরালে থাকিয়া তাহাকে লক্ষ্য করিতে লাগিল। কিছুক্ষণ পরে মেয়েটি সহসা আলিশার ধার হইতে সরিয়া আসিয়া অশান্তভাবে ছাদে পায়চারি করিতে লাগিল। ললিত গোপনে থাকিয়া তাহাকে দেখাটা অন্যায় মনে করিল না। কে যেন তাহাকে বলিয়া দিল তাহার উপস্থিতি প্রয়োজন। মেয়েটি ঠিক প্রকৃতস্থ নহে। সে ছাদে হাওয়া খাইতে আসিয়াছে বলিয়া বোধ হইল না। মানুষের বিয়োগান্ত নাটকের অপরার্থ অর্থাৎ নির্যাতিত নারীর দিকটি সে যেন সম্মুখে দেখিতে পাইল। যে বেদনা সে অশোকার কাছে পাইয়াছে, সেই বেদনাই বুঝি ইহাকে এই ছাদে শান্তির খোঁজে টানিয়া আনিয়াছে। এই অসীম আকাশের নীরবতার মধ্যে সে বুঝি তাহারই মতো ডুবিতে চায়। ললিত অবিলম্বে বুঝিতে পারিল মেয়েটির ব্যথা একটু ভিন্ন ধরনের। সে আরো বেশি নিঃসঙ্গতা চায়, যেন তাহার অবসাদ কিছু করিবার অভাবে নহে, সৃষ্টি শক্তির প্রেরণায় নহে, জীবনের সহিত দ্বন্দ্বে সে ধ্বংসকেই যেন বরণ করিতে চায়। তাহার চক্ষু অস্বাভাবিক দীপ্তি সম্পন্ন। কানের দুল দুইটি পর্যন্ত ঠিক স্বাভাবিকভাবে দুলিতেছে না। তাহার মুখাবয়বে ও অঙ্গুলি সঞ্চালনে একটা উগ্রতা ফুটিয়া উঠিতেছিল। মেয়েটি চকিতে একবার চারিদিকে চাহিয়া লইয়া হঠাৎ আলিশার উপর দাঁড়াইল। সে কি করিবে ললিত ইতিপূর্বেই স্পষ্ট অনুভব করিয়াছিল। সে বিদ্যুৎ গতিতে ছুটিয়া আসিয়া পাশের বাড়ির ছাদে নামিয়া পড়িল ও মেয়েটি কিছু বুঝিবার পূর্বে অতর্কিতে তাহাকে ধরিয়া ফেলিল। তাহাকে ধরিয়া টানিয়া নামাইতেই সে উন্মত্তের মতো ললিতকে মারিতে লাগিল। আঁচড় কামড় সত্ত্বেও ললিত তাহাকে সবলে ধরিয়া রহিল। এই ধস্তাধস্তির পরে দুজনেই আলিশার পাশে দাঁড়াইয়া হাঁপাইতে লাগিল। মেয়েটি থরথর করিয়া কাঁপিতেছিল। বিষম উত্তেজনায় তাহার অধরষ্ট কম্পমান। নিচে রুদ্ধদ্বার স্টুডিওতে বাঁশি তেমনই বাজিতেছিল, সশব্দ তালের শব্দ তেমনই চলিতেছিল। উচ্ছ্বসিত ক্রন্দনাবেগে ললিতের হাত ধরিয়া মেয়েটি বলিল, আপনি আপনি কেন আমায় বাধা দিলেন? আপনি কত বড় নিষ্ঠুরের কাজ করলেন তা জানেন না। আপনি কেন আমার এমন শত্রু হলেন? মেয়েটি কাঁদিতে লাগিল। ললিতের মনে পড়িল বিবাহের কিছুদিন পরে তাহার সহিত ঝগড়া করিয়া একদিন অশোকা শান্তির প্রত্যাশায় তাহারই বুকে মাথা রাখিয়া এমনই কাঁদিয়াছিল। বেদনার সেই মূর্তি। কি অল্প আঘাতেই ইহারা এমন ভাঙিয়া পড়ে। সে বলিল, কি হয়েছে আপনার? জীবনটাকে নষ্ট করতে চাইছেন কেন? কিছুদিন অপেক্ষা করে দেখুন, হয়তো আজকের এই অসহ্য দুঃখ আপনার আর থাকবে না। মিছিমিছি আত্মহত্যা করে দুঃখের হাত থেকে রেহাই পেতে চাওয়া দুর্বলের লক্ষণ। দুঃখ কষ্টকে এত ভয় কেন? মেয়েটি কথা বলিল না, চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। ললিত বলিল, দুঃখ জিনিসটা বরাবর থাকে না, ওটা আসে আবার চলে যায়। একটু সহ্য করে থাকুন। আমার বিশ্বাস আপনার যত বড় দুঃখই হোক বেশি দিন থাকিবে না। মেয়েটি ব্যথিত দৃষ্টি লইয়া ললিতের দিকে চাহিল। তাহার মুখের অস্বাভাবিক ভাবটা কাটিয়া গিয়াছে, কিন্তু মুখ ছাইয়ের মতো সাদা। সে ধীরে ধীরে বলিল, আমি জানি
আমি ভীরু, কিন্তু যন্ত্রণাও বড় কম পাইনি। শারীরিক যন্ত্রণা না মানসিক? আপনার স্বামী আপনাকে ভালোবাসে না, এই তো কষ্ট। মেয়েটি প্রায় আত্মগতভাবেই বলিল, ভালোবাসেন, খুবই ভালোবাসেন, কিন্তু সে আমাকে ছিন্ন ভিন্ন করে। তিনি আমার কাছে আসেন বাইরের সব অসুচি গায়ে মেখে। আমি সহ্য করতে পারি না, নিজেকে বড্ড অপমানিত মনে হয়। ললিত স্তব্ধ হইয়া গেল। ইহার উত্তরে সে কি কথা বলিবে? জীবন্ত প্রাণীকে একেবারে মারিয়া না ফেলিলে যেমন তাহার হৃদস্পন্দন বন্ধ করা যায় না, এই অসুচির ব্যথা ভুলাইবার জন্য সে আর কিছু বলিতে পারে না। মেয়েটি কষ্টে আপনাকে সংযত করিয়া লইয়া বলিল, এইসব দেখে শুনে আমার জীবনে ধিক্কার এসেছে, আমি আর পারি না। বুকের উপর ন্যস্ত হাত দুইখানি দারুণ অবসন্নতায় তাহার পাশে ঝুলিয়া পড়িল। সে যেন সহসা বাস্তব জগতে ফিরিয়া আসিল। ভীতচকিতভাবে বলিল, আমি আমি কি বলছিলাম? আপনি কে? ললিত তাহার অবস্থা বুঝিতে পারিয়া শান্তভাবে বলিল, ব্যস্ত হবেন না, আপনিই তো বললেন আমি আপনার শত্রু, ধরুন তাই। তবে আপনার জীবনটাকেও শত্রু ভাববেন না। এখন হয়তো জীবনকে ঘৃণা করছেন, কিন্তু কালই আবার জীবনটাকে ভালো লাগবে। দুঃখ কষ্ট তো আছেই। বিহ্বলভাবে ললিতের দিকে চাহিয়া মেয়েটি পূর্বাপর ঘটনাটি ভাবিতে লাগিল। সবটা মনে পড়িল না। ললিতের সরল কথাবার্তায় ও সহজ প্রশ্নোত্তরে সে মন্ত্রমুগ্ধের মতো আবার ধীরে ধীরে নিজের মনের কথা উদ্ঘাটিত করিতে লাগিল। বলিল, বেঁচে থাকতে আর চাই না, এই ভাঙা বুক আর পীড়িত মন নিয়ে। আচ্ছা, আপনার স্বামীকে কেন একেবারে শেষ দেখতে দেন না? ঘা খেলেই তিনি হয়তো ফিরবেন। না না, তার চাইতে মৃত্যু ভালো। বেঁচে থেকে একেবারে তাকে ছাড়তে পারবো না। আচ্ছা, আপনার কি স্বামী ছাড়া অবলম্বন আর নেই? ছেলেপিলে? না। বড় কোনো কাজ কি, গান টান কিছু? ছিল, কিন্তু স্বামী সেসব পছন্দ করতেন না। তিনিও আমাকে সম্পূর্ণ নিজের করে আগলে রাখতে চেয়েছিলেন। স্বামীর কথায় এইসব ছেড়ে দিয়েই আপনি আত্মহত্যার পথ ধরছেন। মেয়েদেরও নিজস্ব একটা অবলম্বন চাই, স্বামী সন্তানের অধিকারের বাইরে। অশোকার কথা মনে হইতেই তাহার বুকটা ছ্যাঁত করিয়া উঠিল। আপনি বুঝি গান বাজনা পছন্দ করতেন? হ্যাঁ, আমাকে দয়া করে যেতে দিন, আমি বড্ড ক্লান্ত। ললিত সরিয়া আসিল। সেও তো ক্লান্ত। সে শুধু বলিল, আপনি একেবারে না মরেও হয়তো এখন শান্তি পেতে পারেন। নিজেকে অত সহজে ধরা দেবেন না। একটু দুষ্প্রাপ্য করে তুলুন নিজেকে, সব ঠিক হয়ে যাবে। মরলেই তো সব গেল। আজকের এই মেঘ কাটতেও পারে। নিজের মধ্যেই বেঁচে থাকার অবলম্বন খুঁজে পাবেন। শুধু নিজেকে একটু অবকাশ দিন। এতক্ষণে মেয়েটি চারিদিকে চাহিবার অবসর পাইল। আমি কোথায় আছি ভুলে গিয়েছিলাম। আপনাদের বুঝি ওই ছাদ? হ্যাঁ, ওই ছাদের কোণে আমার আকাশ বাসর। নিচের ঘরের বাঁশির সুর ও পায়ের তাল কানে আসিতেই মেয়েটির ভাবান্তর হইল। বহু কষ্টে আপনাকে সংযত করিয়া সে বলিল, ওই শুনুন। এ তো সহ্য করতেই হবে। আচ্ছা, আপনি ছাদে বসে কি করেন?
আমি পৃথিবীর সুখ দুঃখের আশা আনন্দের কথা ভাবি আর সেই ভাবনাগুলো লিখে রাখি। দুঃখকে কাটিয়ে ওঠার এ এক সহজ উপায়। পৃথিবীর সবাইকে নিয়ে আমার কারবার। আমি, আপনি, আমার অন্ধ স্ত্রী। আহা, আপনার স্ত্রী অন্ধ? শুধু অন্ধ নয়, কিছু শুনতেও পায় না, বলতেও পারে না। আপনি লেখক বুঝি? হ্যাঁ। আচ্ছা, বেঁচে থাকতে আপনার বেশ ভালো লাগছে? খুব। মরতে চাইব কোন দুঃখে? আমি যখন গান শিখতুম আমারও তাই মনে হতো। আমি বেশ ভালো গাইতে পারতুম, এসরাজও বাজাতে পারতুম। মেয়েটি কপালে হাত রাখিল, বলিল, আমি নিচে যাই, আমার ভারী লজ্জা করছে। ভালো লক্ষণ বটে, বলিয়া ললিত সিঁড়ির দরজা পর্যন্ত মেয়েটিকে আগাইয়া দিল। আর কখনো ওপরে আসবেন না। যদি কখনো এসরাজটিকে সঙ্গে আনতে পারেন, আসবেন। আমার এই নিভৃত আকাশবাসরে আজকের মতো কোনো অনাচার আমি সহ্য করব না। মেয়েটি ললিতের এত সব রুদ্ধ মনের কথা শুনিয়া কি বুঝিল জানি না, বিবর্ণ মুখের কোণে তাহার একটু মৃদু হাসি ফুটিয়া উঠিল। বুঝি তাহা প্রাণ ফিরিয়া পাইবার আনন্দের বিকাশ। সে নিচে চলিয়া গেল। ললিত নিজের উচ্ছ্বাসে লজ্জিত হইল। ভাবিল, যাই হোক, মেয়েটি আমাকে আর মুখ দেখাইবে না। কিন্তু সে ইহা ভাবিয়া সুখী হইল না। সেও ক্লান্ত মনে শ্রান্ত দেহে আপনার নীড়ে ফিরিয়া আসিল। সে অনেকক্ষণ ঠান্ডা বাতাসে পায়চারি করিল। ধোঁয়ার ভিতর দিয়া পথের আলোগুলি মিটিমিটি জ্বলিতেছে। হতাশার মধ্যে ক্ষীণ আশার মতো বাঁশির সুর তখনও থামে নাই। কাগজপত্রগুলি গুছাইয়া লইয়া সে মনে মনে বলিল, সব মিথ্যা। সে শুধু শান্তিতে থাকিতে চায়। কিন্তু যাহার উপর এই অভিমান, সেও তখন অভিমানে মনের কপাট রুদ্ধ করিয়াছে। ভুল দিয়া ভুলের প্রায়শ্চিত্ত হইতেছে। ললিত সন্তর্পণে নামিয়া আসিল। দিন 15 পরে, সন্ধ্যার খানিক আগে, ললিত তাহার উপন্যাসের উপসংহার লিখিতে ব্যস্ত ছিল। হঠাৎ এসরাজের মৃদু গুঞ্জনধ্বনি শুনিয়া সে চমকিয়া উঠিল। নিশ্চয়ই সে। লেখা বন্ধ করিয়া ললিত উঠিয়া পড়িল। কিনারায় আসিয়া দেখিল, সেই মেয়ে, সেই বটে। ছাদের এক কোণে বসিয়া আপন মনে এসরাজের তারে ঝঙ্কার দিতেছে। ললিতের মন খুশিতে ভরিয়া উঠিল। সে নিঃশব্দে শুনিতে লাগিল। তরল ধারার মতো সুর যেন গলিয়া পড়িতেছে। রাগিনীটি শেষ হইতেই মেয়েটি উপরের দিকে চাহিয়াই লজ্জায় মুখ নামাইল। এসরাজটি ছাদের উপর রাখিয়া আলিশার ধারে আসিয়া ললিতকে ছোট্ট একটি নমস্কার করিয়া বলিল, আমি আবার বাজাতে চেষ্টা করছি, কিন্তু হাত চলে না, অনেক দিনের অনভ্যাস। ললিত বলিল, কেন, আপনি তো চমৎকার বাজাচ্ছিলেন। চমৎকার না ছাই? বারে, আপনার এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করলে তো চলবে না। লিখুন গিয়ে। আমি আপনার কাজে বাধা দিচ্ছি দেখছি। অপরিচিতার এই আগ্রহ দেখিয়া ললিত একটু হাসিল, কিন্তু তাহার চোখ ছলছল করিয়া উঠিল। অশোকা স্মৃতি? সে বলিল, না না, আপনার ভারী ক্ষমতা, আপনি বাধা দেবেন আমাকে? এ তো আর ঘরের অন্ধকার নয়, এখানে অসীম বিস্তার, প্রচুর অবকাশ। আজকের দিনটি ভারী সুন্দর না? তেমন শীত নেই। তা হোক, আমি নিচে যাচ্ছি, আপনার কাজের ক্ষতি হতে দেব না। আপনার লেখা কেমন চলছে? চমৎকার,
বইখানা ভালো ওতরাবে বোধ হয়। নিশ্চয়ই ভালো হতেই হবে বলিয়া মেয়েটি এসরাজের কাছে গিয়া সেটি কোলে লইয়া বসিল। ললিত ফিরিয়া আসিয়া আবার লিখিতে বসিল। কিন্তু তখন সন্ধ্যার অন্ধকার ঘনাইয়া আসিতেছে। ফিরিয়া ফিরিয়া এসরাজের ঝঙ্কার আর মেয়েটির শান্ত চোখ দুইটি ললিতের মনে পড়িতে লাগিল। অশোকার চাইতে বড় না ছোট? বড়ই হবে। সংসারের দুঃখ যন্ত্রণাতেই তো ওর বয়স ঢের বেড়ে গেছে। অশোকা তো দুঃখ কাকে বলে এখনো জানে না। সে যে কিশোরী মেয়েটির মতোই চঞ্চল। যাগ্গে ছাই, এসব ভাবি কেন। ললিত বেড়াইতে লাগিল। এমনি করিয়া অনন্ত আকাশের কোলে দুইটি নীরব সাধকের সাধনা চলিতে লাগিল। ক্বচিৎ কখনো দেখা সাক্ষাৎ হয়, এসরাজের ঝঙ্কারে তাহার আভাস পাওয়া যায়। কথাবার্তা বড় একটা হয় না। ললিত যখন উচ্ছ্বসিত মন লইয়া কথা বলিতে আসে, মেয়েটি তখন প্রায়ই নিচে নামিয়া যায়। একদিন মেয়েটি জিজ্ঞাসা করিল, কই আপনার স্ত্রী তো কোনোদিন উপরে আসেন না? ললিতের মুখের উপর হাসি ও অশ্রু একসঙ্গে খেলিয়া গেল। সে বলিল, না, ও জানে না আমি এখানে আসি। আপনি লুকিয়ে আসেন বুঝি? ভারী অন্যায় আপনার। আচ্ছা, আপনার স্ত্রী অন্ধ বোবা কালা, সত্যি তো? ললিত চুপ করিয়া রহিল। কি বলিবে সে? বলুন না। আমার সম্বন্ধে ও তিনি। আমি তার অপদার্থ স্বামী। অনেক আশায় ও আমায় বিয়ে করেছিল। আমি সব আশায় ছাই দিয়েছি। ও, বুঝেছি। আমি কিন্তু অপদার্থ লোককে বিয়ে করলে সুখী হতে পারতুম। জীবনযুদ্ধে জয়ী যারা, তাদের কথা আপনার স্ত্রী যদি জানতেন। আচ্ছা, আপনার এই বইটার যদি খুব কাটতি হয় তাহলে? ললিতকে সে যেন কষাঘাত করিল। সে মুখ ফিরাইয়া দূরে চাহিয়া রহিল। মেয়েটি বলিল, বুঝেছি, আপনি এত দাম দিয়ে কেনা সাফল্যের বিনিময়ে তাকে আর ফিরে পেতে চান না। ছি, আপনি কি নিষ্ঠুর। দুইজনে বিষণ্ণ মনে স্ব স্ব স্থানে ফিরিয়া গেল। ললিতের উপন্যাসখানি শেষ হইল। কিন্তু যতটা আনন্দ সে পাইবে কল্পনা করিয়াছিল, তার সামান্য অংশও পাইল না। সৃষ্টির মধ্যে হয়তো পরশপাথরের সন্ধান ছিল, কিন্তু সমাপ্তিতে তাহা যেন নুড়ি মাত্রে পর্যবসিত হইয়াছে। কেন এমন হইল? ভাবিতে গিয়া অশোকাকেই মনে পড়িয়া গেল। সে আর একখানি উপন্যাস লিখিতে শুরু করিল। প্রথম উপন্যাসখানি শেষ হইবার পর রাত্রে খাইবার সময় সে অশোকাকে তাহা জানাইল। অশোকা ক্ষুণ্ণ হইল। তাহার দাবি কি শুধু এইটুকু? বলিল, 1 মাস তুমি খুবই খেটেছ দেখছি। তাহাকে আরো আঘাত দিবার জন্য ললিত বলিল, হ্যাঁ, খুবই খাটুনি হয়েছে বটে। অশোকাও খোঁটা দিয়া বলিল, লাইব্রেরিতে খুব শান্তিতে কাজ করতে পাও বুঝি? হ্যাঁ, সেখানে ভারী নিরিবিলি। অশোকা গম্ভীরভাবে বলিল, বাড়িতেও তুমি খুব নিরিবিলিতে কাজ করতে পারবে। আর কেউ এখানে আসে না। সে কি, মা, দিদি এরা? কেউ না, তাদের সঙ্গে ঝগড়া করেছি। ঝগড়া? কেন? ঝগড়া তোমাকে নিয়েই। বলিয়াই অশোকা অন্য কথা পারিল। সেই অভিমান। ললিত জিজ্ঞাসা করিল, ব্যাপার কি অশোকা? নির্লিপ্তভাবে অশোকা বলিল, সে কথা থাক, যা হবার তা তো হয়েই গেছে।
হ্যাঁ, তোমার এই বইটা যদি ভালো চলে আমাকে দার্জিলিং নিয়ে যেতে হবে। এবার গৌরীদিরা যাবে। ললিতের মন ভিজিয়া আসিয়াছিল। শেষের কথা শুনিয়া আবার সে কঠিন হইল। বুঝিল মিলনের চেষ্টা বৃথা, কোথায় যেন কি গোলমাল হইয়া গিয়াছে। স্বামীর এই ভাবান্তর লক্ষ্য করিয়া অশোকাও বাঁকিয়া বসিল। পরস্পর আবার বহুদূরে বিচ্ছিন্ন হইয়া পড়িল। দ্বিতীয় উপন্যাসের জন্য অতিরিক্ত পরিশ্রমে ও অজানিত মানসিক অস্বাচ্ছন্দ্যে ললিতের শরীর আবার ভাঙিতে শুরু হইয়াছে। সে প্রথম বইখানি লইয়া কোথাও গেল না। যে যশকে সে এত কাম্য ভাবিয়াছিল, হাতের কাছে তাহাকে পাইয়াও সে ছাড়িয়া দিতে দ্বিধা করিল না। কাজের জন্য প্রচুর নিভৃত অবকাশ, আলো ও হাওয়া ছাড়া আরও কিছু সে চায়। কিন্তু সে যাহা চায় তাহা তাহাকে কে দিবে? যে দিতে পারে সে নিজের দোষে ও ললিতের হতাদরে বহু দূরে চলিয়া গিয়াছে। ললিতের এমন দুর্বল শরীর সে দেখিয়াও দেখিল না। সেদিন ললিতের শরীর খুবই খারাপ ছিল, মনও ভালো ছিল না। কিসের প্রত্যাশায় মন্ত্রচালিতের ন্যায় সে অশোকার কাছে গিয়া দেখিল সে বাক্স ইত্যাদি গুছাইতেছে। কোথাও যাইবার আয়োজন। ললিতের মনের আবেগ পাহাড়ের গায়ে ঢেউয়ের মতো ভাঙিয়া চুরিয়া ছড়াইয়া পড়িল। সে বিরক্তভাবে বলিল, কোথা যাওয়া হচ্ছে শুনি? অশোকা সহজভাবেই বলিল, দার্জিলিং। গৌরীদি চিঠি দিয়েছে সেখানে যেতে। বেশ বলিয়া ললিত ঘরের বাহির হইয়া গেল। হায় রে, যশ আর খ্যাতি! একটি আঘাতেই সমস্ত বিস্বাদ হইয়া গেল। অশোকা চলিয়া গেল। ললিত ভাঙা শরীরে ছাদের কোণে আশ্রয় লইল। এবার কিন্তু নির্ভয়ই। বুড়ি ঝি মঙ্গলার মা উপরে গিয়া তাহার খাবার দিয়ে আসে। সে বেশিরভাগ সময় ছাদেই কাটায়, কিন্তু কাজ আর বেশি অগ্রসর হয় না। সে নিঝুম হইয়া পড়িয়া থাকে। কয়েকদিন হইতে পাশের বাড়ির মেয়েটিরও দেখা নাই। ললিতের দুর্বল শরীর আরও দুর্বল হইতে লাগিল। দ্বিতীয় উপন্যাসখানিও শেষ হইল, কিন্তু সুখ শান্তি আসিল কই? মাঝে মাঝে সে ভাবে বুঝি অশোকার দীর্ঘশ্বাসে তাহার সাধনা অভিশপ্ত হইয়াছে। কিন্তু পীড়া যে তাহার নিজেরই মনের মধ্যে, সেটুকু সে স্বীকার করে না। সে কোনো প্রকাশকের কাছে গেল না। উপন্যাস দুইখানি সযত্নে নিজের কাছে রাখিয়া দিল। কি হইবে প্রকাশ করিয়া? তাহার আকাশবাসরের সঙ্গিনীটিকে একদিন দেখা গেল বিবর্ণ শরীর লইয়া আলিশার উপরে হাত রাখিয়া চুপ করিয়া দাঁড়াইয়া। ললিত তাহাকে কাছে ডাকিল। স্টুডিওতে আলো ছিল না, মেয়েটিও এসরাজ লইয়া আসে নাই। ললিতের ভয় হইল, আবার বুঝি সেদিনের মতো। বলিল, আপনার এসরাজ কই? মেয়েটি মৃদু হাসিয়া বলিল, ভয় নেই, আমার স্বামীর বড় বিপদ, উদ্ধারের বুঝি কোনো উপায় নেই। ললিত চকিত হইয়া উঠিল, বলিল, ব্যাপার কি? সঙ্গিনীর কথা শুনিয়া বুঝিল আর্টিস্টটি কিছুকাল যাবৎ আয়ের অধিক ব্যয় করিতেছিল আপনার খেয়াল পরিতৃপ্ত করিবার জন্য। কোথা হইতে হ্যান্ড নোট দিয়া টাকা ধার করিয়াছে। শোধ দিবার দিন চলিয়া গিয়াছে, তাহার নামে ডিক্রি জারি হইয়াছে। স্ত্রীর গহনাপত্র যাহা ছিল ইতিপূর্বেই বন্ধক পড়িয়াছে। ছবিও সব বিক্রয় হইয়া গিয়াছে। সুতরাং পাওনাদার হয় জিনিসপত্র সব ক্রোক করিবে, কিংবা তাহাকে হাজতে লইয়া যাইবে।
মেয়েটির চোখ ফাটিয়া জল বাহির হইতে লাগিল। ললিতের জীর্ণ বুকের অন্তঃস্থল হইতে একটি গভীর দীর্ঘ নিঃশ্বাস বাহির হইল। হায় রে, ওই স্বামী, তাহার জন্য কান্না, আরো অশোকা। সে বলিল, 2-1 দিন পরে আমার সঙ্গে দেখা করবেন, দেখি যদি নতুন বই দুটো দিয়ে কিছু পাই। মেয়েটি আবেগ কম্পিত স্বরে বলিয়া উঠিল, না না, সে কিছুতেই হবে না। আপনার বুকে রক্ত দিয়ে গড়া জিনিস এমন করে আমি নষ্ট করতে দেব না। তাড়াতাড়িতে হয়তো কিছুই দাম পাবেন না, আপনার এই রোগা শরীরে সেটা সইবে না। আর আপনার স্ত্রীরও তো একটা দাবি আছে। আমিই বা কে যে আমার জন্য এত করবেন? আমার আর কে আছে যার জন্য আমি কিছু করতে পারি? এই সামান্য সুখটুকু থেকে আমায় বঞ্চিত করবেন না। কাল পরশু একবার খবর নেবেন। ললিতা দাঁড়াইতে পারিতেছিল না, বলিল, আপনি যান। ডেক চেয়ারটিতে বসিয়া ললিত তাহার বুক নিংড়ানো ধন দুইটি নাড়িয়া চাড়িয়া দেখিতে লাগিল। পাতা উল্টাইতে উল্টাইতে এক জায়গায় চোখে পড়িল, মানুষের ব্যথার ইতিহাসই চিরন্তন ইতিহাস নয়। মানুষ জন্ম হইতে মৃত্যু পর্যন্ত প্রতিনিয়ত বাহিরের ও ভিতরের দ্বন্দ্বে ক্ষতবিক্ষত হইবে, জীবনে বিশ্বাস হারাইবে। কিন্তু একদা রৌদ্রালোকে কুয়াশারি মতো সমস্ত ব্যথা, সমস্ত দৈন্য তাহার নিঃশেষে মুছিয়া যাইবে। সেই শুভ মুহূর্তের জন্য চিরন্তন মানব প্রতীক্ষা করিয়া আছে। হয়তো এ জীবনে সে মুহূর্ত না আসিতে পারে। পথিক মানবের পথ চলাই পথের সমাপ্তি নহে। সংকীর্ণ মন দিনে দিনে প্রসার লাভ করিতেছে। একদিন সে নিঃশেষে সম্পূর্ণ অপরিচিতের হাতে আপনার সর্বস্ব বিলাইয়া দিয়া বিগত দিনের দুঃখ যন্ত্রণা ভুলিয়া ভাবিবে পথের সন্ধান মিলিয়াছে। তাহারও বুঝি পথের সন্ধান মিলিবে। ললিত স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া মঙ্গলাকে ডাকিয়া একটি বিখ্যাত পাবলিশার্সের নামে চিঠি দিয়া তাহার প্রথম উপন্যাসখানি পাঠাইয়া দিল। চিঠিতে লিখিল, বইখানি পছন্দ হইলে তাহার প্রথম সংস্করণের জন্য যে কিছু মূল্য নির্ধারণ করেন তাহা যেন কল্লই তাহার ঠিকানায় পাঠাইয়া দেন। মঙ্গলা ফিরিয়া আসিল। ললিত কম্পিত চিত্ত লইয়া প্রতীক্ষা করিতে লাগিল। যদি না মনোনীত হয়? না, তাহার এত পরিশ্রমের ফল কখনোই ব্যর্থ হইবে না। পরদিন সুসংবাদ আসিল, বইখানি পছন্দ হইয়াছে। প্রকাশক প্রথম সংস্করণের জন্য 500 টাকার চেক পাঠাইয়াছেন। আকাঙ্ক্ষিত জয়শ্রী তাহার মুখে একটা শীর্ণ হাসি টানিয়া আনিল মাত্র। পরদিন সকালবেলায় মেয়েটি আসিল। আসন্ন ঝড়ের ভয়ে মুখ বিবর্ণ, শরীর কাঁপিতেছে। আদালতের লোক আসিয়াছে। ললিত হাত বাড়াইয়া চেকখানি তাহার হাতে দিল। সে ছল ছল চোখে ললিতের হাত দুইটি চাপিয়া ধরিল মাত্র, কোনো কথাই বলিতে পারিল না। তারপর দ্রুত নিচে নামিয়া গেল। ললিতের লেখা সার্থক হইল। ইহার চেয়ে অধিক কিছু সে প্রত্যাশা করে নাই। ভগবান তাহার পরিশ্রমের অযাচিত মূল্য দিয়াছেন। তাহার চোখ দিয়া দর দর ধারে জল ঝরিতে লাগিল। অশোকার কথা মনে পড়িল। আজ আর তাহার বিরুদ্ধে মনে কোনো গ্লানি নাই, শাশুড়ির বিরুদ্ধেও না। দিন কয়েক পরে তাহার আকাশবাসরের সঙ্গিনী আসিল স্বামীকে সঙ্গে করিয়া। স্বামীটি বোধহয় শোধরাইয়াছে।
মেয়েটি বলিল, ধন্যবাদ জানিয়ে আপনার অপমান করব না। আমার স্বামী আপনার ঋণ স্বীকার করতে এসেছেন, সামর্থ্য হলেই শোধ দেবেন। আর্টিস্ট বলিল, আমি আমার স্ত্রীর কাছে সব শুনেছি। আপনি মহৎ লোক। আজ আমাদের আশীর্বাদ করুন, যেন জীবনের সমস্ত গ্লানি কাটিয়ে উঠতে পারি। ললিত হাত তুলিয়া আশীর্বাদ করিতে গেল, কিন্তু তাহার রুগ্ন শরীর এতটা উত্তেজনা সহ্য করিতে পারিল না। সে সহসা চোখে অন্ধকার দেখিল ও মূর্ছাহতের মতো বসিয়া পড়িল। স্বামী স্ত্রী দুইজনে একসঙ্গে চমকিয়া উঠিয়া ললিতের ছাদে উঠিয়া আসিল। তাহাকে ধরাধরি করিয়া ডেক চেয়ারে বসানো হইল। দুইজনেই সভয়ে দেখিল ললিতের গা বেশ গরম। ললিত বলিল, ভয় নেই, একটু অবসন্ন হয়ে পড়েছিলুম, এখন সেরে উঠেছি। মেয়েটি শুনিল না, তাহার স্বামীকে ঠেলিয়া ডাক্তার আনিতে পাঠাইল। ডাক্তার পরীক্ষা করিয়া শঙ্কিত হইলেন, যক্ষা। স্বামী স্ত্রী দুইজনেই শিহরিয়া উঠিল। ললিত শুনিল, কিন্তু কিছু বলিল না। তাহার ঠোঁটের কোণে সেই মৃদু হাসিটুকু ফুটিয়া রহিল। দুর্বল শরীরে সে কঠিন পরিশ্রম করিয়াছে, ঠান্ডা লাগাইয়াছে, অথচ পুষ্টিকর আহার পায় নাই। স্ত্রীর যত্ন পাইতে পারিত, কিন্তু হতভাগ্যের ভাগ্যে তাহাও জোটে নাই। শরীর আর কতদিন টিকিতে পারে? ডাক্তার বলিলেন, আর বেশি দিন নয়। ওকে নিচে নিয়ে যান আর ওর বাড়ির লোকেদের খবর দিন। ললিত বাঁকিয়া বসিল। জীবনে যাহাকে চাহিয়াও পায় নাই, মৃত্যুতেও তাহাকে কাছে চাহিবে না। বলিল, না, অশোকাকে খবর দেবেন না, এইটি মাত্র আমার একান্ত অনুরোধ। বরঞ্চ পিসিমা আসুন, আর নিচের ঘরে সে মরিবে না। এই আকাশ বাসরেই তাহার জীবন শেষ হইয়া যাক। এইখানেই টিন দিয়া কিংবা টালি দিয়া উপরের একটা আচ্ছাদন তুলিয়া দিলেই হইবে। অন্ধকার ঘরে মৃত্যুকে সে বরণ করিতে পারিবে না। টালি দিয়া ঘর তৈরি হইল। পিসিমা আসিলেন। অশোকা দার্জিলিংয়ে হাওয়া খাইতে লাগিল। এসবের কিছুই জানিল না। আর্টিস্ট সকাল সন্ধ্যা আসে। মেয়েটি তো দিনরাত্রি ললিতের সেবায় লাগিয়া রহিল। পিসিমা চিরদিন নির্বাক, আজিও নির্বাকভাবে হতভাগ্য ভ্রাতুষ্পুত্রের শিয়রে বসিয়া থাকেন। ডাক্তার আসা বন্ধ হইল। ললিত গভীর পরিতৃপ্তির সহিত মৃত্যুকে বরণ করিতে প্রস্তুত হইল। বাহির হইতে দেখাইত যেন তাহার মনে কোনো ক্ষোভ নাই, কোনো দুঃখ নাই। কিন্তু তাহার আকাশবাসরের সঙ্গিনী তাহার মর্মকোণের ব্যথার কাহিনী জানিত। জানিত তাহার বেদনা কত নিবিড়। অশোকার জন্য তাহার দুঃখ হইত। হায় হতভাগিনী, রত্ন চিনিল না। তাহার চোখ জলে ভরিয়া আসিত। ললিত হাসিত, সে হাসি কান্নায় ভরা। ললিতের সাধের উপন্যাস করুণা বাজারে বাহির হইল। কাগজে অযাচিত প্রশংসা। হু হু করিয়া বই কাটিতে লাগিল। ললিতমোহনের খ্যাতি সর্বত্র ছড়াইয়া পড়িল। লোকে বলিতে লাগিল, করুণা সাহিত্যের যুগান্তর আনিয়াছে, লেখক অমর হইয়া থাকিবে। প্রকাশক করুণার পরের সংস্করণের জন্য ও লেখকের অন্য কোনো বই লেখা থাকিলে তাহার জন্য কন্ট্রাক্ট করিতে ব্যস্ত হইলেন। অসম্ভব মূল্য দিতেও তিনি পিছপা নহেন। তিনি যেদিন ললিতের কাছে গেলেন,
তখন জমের সঙ্গে তাহার কন্ট্রাক্ট হইয়া গিয়াছে। দার্জিলিংয়ে অশোকার কানে স্বামীর বিপুল খ্যাতির বার্তা পৌঁছিল। স্বামী যে খ্যাতি নিন্দার বাহিরে যাইতে বসিয়াছেন সে খবরটুকু পৌঁছিল না। মা দার্জিলিংয়ে ছিলেন। মা বলিলেন, বেবি, তোর কপাল ফিরেছে। আমি বরাবরই জানি ললিত একটা কিছু করবেই করবে, তার মতো খাতির আর কে পেয়েছে। অশোকা চুপ করিয়া রহিল। মা বলিলেন, বেবি চল কলকাতায় যাই। এ সময় তোর তার কাছে থাকা দরকার। অনেক টাকা হাতে আসবে, হয়তো সব বাজে খরচ করে বসবে। খরচের ভয়ে বা অর্থলোভে নহে, অন্য কারণে অশোকা ললিতের কাছে যাইতে চায়। নিজের সঙ্গে যুদ্ধে সে ক্ষত বিক্ষত হইয়াছে। তাহাদের এই ঝগড়ার জন্য সে যতবারই স্বামীকে দোষী করিতে চাহিয়াছে ততবারই সে স্বামীর দোষ খুঁজিয়া পায় নাই। নিজের প্রচণ্ড অভিমান ও নীচতাকেই তাহার কারণ বলিয়া মনে হইয়াছে। অভিমান তখনও পুরামাত্রায় আছে, কিন্তু ক্ষমা চাহিবার জন্য মন ব্যাকুল। সে আর পারে না এই অকারণ দ্বন্দ্বকে জিয়াইয়া রাখিতে। হয়তো এখনো সময় আছে। শুধু তাহার নিরীহ স্বামীকে লইয়া আবার সে সুখের স্বর্গ করিতে পারে। মা বোন নাই থাকিল। সেদিন সকাল হইতেই আকাশ ঘন ঘটায় আচ্ছন্ন। গাঢ় কৃষ্ণ মেঘের প্রলেপে নীলাকাশে জবনিকা পড়িয়াছে। ললিতের আকাশবাসর কাল বৈশাখীর তাণ্ডব লীলার প্রতীক্ষা করিতেছে। ললিত মাঝে মাঝে তন্দ্রাচ্ছন্ন হইয়া পড়িতেছিল ও প্রলাপ বকিতেছিল। খালি অশোকার আর আকাশবাসরের কথা। ডাক্তার বলিয়াছেন সেদিন কাটিবে না। মাঝে মাঝে তাহার জ্ঞান সম্পূর্ণ ফিরিয়া আসিতেছিল। মেঘ ভরা আকাশের দিকে চাহিয়া তখন সে প্রবল বর্ষণ কামনা করিতেছিল। সে পিসিমার এক হাতে ধরিয়াছিল, অন্য হাত তাহার দুঃখ দিনের সঙ্গিনীর হাতের মুঠার মধ্যে ছিল। মেয়েটির চোখের জল বাগ মানিতেছিল না। ললিত শিয়রে হাত দিয়া কি যেন খুঁজিতে লাগিল। বালিশের নিচে তাহার দ্বিতীয় উপন্যাসের পাণ্ডুলিপি ছিল। পিসিমা তাহা বাহির করিয়া ললিতের হাতে দিলেন। ললিত পরম আগ্রহে সেটি হাতে লইয়া নীরবে কিছুক্ষণ তাহা দেখিল। তাহার চক্ষু উদ্ভাসিত হইয়া উঠিল। ধীরে ধীরে তাহার সঙ্গিনীর হাতে সেটি তুলিয়া দিয়া বলিল, দুর্দিনের বন্ধুর এই শেষ দান, আর কিছুই আমার নেই। মেয়েটি ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল। আকাশ ভাঙিয়া বৃষ্টি নামিল। অবিরল জলধারে চারিদিকে আচ্ছন্ন হইয়া আসিল। অদূরে নারিকেল শাখাগুলি বায়ুতাড়নে হু হু করিয়া উঠিতেছিল, যেন কাহার ব্যথিত দীর্ঘশ্বাস। ছাদের টালির উপর বৃষ্টিপাতের শব্দ ললিত কান পাতিয়া শুনিতে লাগিল, যেন কাহার অবিশ্রাম পদশব্দ। ললিত ব্যাকুল আগ্রহে উঠিয়া বসিতে গিয়া সংজ্ঞাশূন্য হইল। প্রলাপের ঘোরে সে বলিয়া উঠিল, অশোকা, এসো এসো, দেখো আমার আকাশবাসর কেমন নিরিবিলি। কই, তুমি এলে না? বেশ। সে আবার নিঝুম স্তব্ধ হইয়া পড়িল।
সে স্তব্ধতা আর ভাঙিল না। চিরন্তন মানবের চিরন্তন ইতিহাস সমাপ্ত হইল। নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।